ও দত্তদা, চললেন কোথায়? এই তো ভায়া বাড়ি যাচ্ছি। অনেক দিনই তো হলো আমার স্টুডিওতে আপনার পায়ের ধুলো পড়ে না। আসলে কাজ ছেড়ে আর কোথাও যাওয়ার এনার্জি থাকে না ভাই। তা দত্তদা, আপনার ছেলের এখন ছবি টবি লাগছে না? মানে ওই পাসপোর্ট সাইজের ছবি, ওই যেগুলো স্কুলের লাগে আর কি। সেসব তো আমি জানি না, ওসব গিন্নি দেখে। তবে লাগলে তোমার দোকানে নিশ্চয়ই আসবো, চিন্তা নেই। এ চত্বরে তোমার মতো ভালো ছবি কে আর তোলে বলো? তা যা বলেছেন। এই ছবিগুলো দেখুন না, তখন এই সব বড় বড় অভিনেতারা এখানে এসেই তো ছবি তুলে গেছে। তা যা বলেছ। আচ্ছা এলাম গো ভায়া, আমাকে আবার একটু বাজার সদাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যান যান। এখন ওই স্টুডিওর কদর সবাই করে। নেহাত আমার এই ক্যামেরা আর স্টুডিওর বয়স হয়ে গেছে, তাই নইলে বাবার করা এই অক্ষয় স্টুডিওর কদর লোকের মুখে মুখে কম ফিরতো। কি গো শুনছো? এদিকে একবার এসো। কি গো, কথা কানে যাচ্ছে না? কি হলো আবার? ওহ, সারাক্ষণ শুধু ডাকা ডাকি আর ডাকা ডাকি, ভালো লাগে না। একটু শান্তিতে যে দোকানে বসবো তারও উপায় নেই। হ্যাঁ, কি হয়েছে বলো? বাড়িতে যে কোনো তরি তরকারি নেই সে খেয়াল আছে কি? যত দুশ্চিন্তা সব আমার নাকি? এখন দয়া করে ভোলার দোকান থেকে 100 মুসুর ডাল এনে আমি উদ্ধার করো। কতদিন হলো হাতে পয়সা কুড়ি আসে না। সেসব হুঁশ আছে তোমার? ওসব বন্ধ করে একটা চাকরি খুঁজলে তো পারো। হয়েছে হয়েছে, দাও দাও টাকা দাও, জিনিসটা এনে তোমায় উদ্ধার করি। এ কি, তোমার জামা কাপড়ের এরকম অবস্থা হলো কি করে? ও কিছু নয়, ওই রাস্তার কুকুরগুলো হঠাৎ তাড়া করলো, তাই ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর কি। সত্যি নিজের অবস্থাটা ভাবো একবার, কি হাল হয়েছে তোমার। যাগে খেতে বসো, খেতে দিয়েছি। হ্যাঁ বসছি। কি জানো কনক, এখন একটু মন্দা চলছে আর কি। একটু টেনে টুনে এই মাসটা চালিয়ে নাও, পরের মাসে আবার সব ঠিক হয়ে যাবে দেখো। প্রতি মাসে তো একই কথা শুনছি। তুমি নিজে বলো তো, গত 2-3 মাসে তুমি একই কথা বলনি? ব্যাংকে আর মাত্র কয়েকটা টাকা পড়ে আছে, এই দিয়ে আরো কয়েকটা মাস কিভাবে চালানো যায় শুনি? উফ কনক, একটু খেতে দেবে নাকি আমি এখান থেকে উঠে যাব? নিজের কোনো চিন্তা নেই, আমি বললেই দোষ। খাও, খাওয়ার জন্যই তো রান্নাটা করেছি। কান্তিদা, ও কান্তিদা। এখন আবার কি এলো? আমি নীলু, একটা ছবি তুলে দিতে হবে, খুব বিপদে পড়ে এসেছি। ছবি? হ্যাঁ হ্যাঁ রে, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দেখেছো এত রাতেও আমার ছবির কত ডিম্যান্ড। আয় আয়, বস বস, লাইটটা জ্বালাই, দাঁড়া। তোকে অনেকদিন এ পাড়ায় দেখতে পাই না, থাকিস না নাকি? ওই কাজের জন্য আর এখানে থাকা হয় না গো, 2-3 সপ্তাহে একবার আসি। আচ্ছা শোনো না, 4-6 সাইজের একটা ছবি বানিয়ে দিতে পারবে? পারবো না মানে? পোস্ট কার্ড সাইজের ছবি আমার হাতের মুঠোয়। আয় এখানে দাঁড়া, ছবিটা তুলে নি। চুলটা একবার আঁচড়ে নি। পাশের ঘরে আয়না, চিরুনি আর পাউডার সব রাখা আছে, সব ব্যবস্থা করে রেখেছি। না না, সেসবের কিছু দরকার নেই। আচ্ছা কান্তিদা, ছবিটা এখন পাবো তো? এক্ষুনি? এক্ষুনি তো হবে না রে, কাল বিকেলের পর যখন খুশি আয়, আমি রেডি করে রাখবো। ও বাবা, সে তো ঢের দেরি গো। কিন্তু মোড়ের দোকানে তো সাথে সাথেই দিয়ে দেয়। কাল সকালে নিলে হবে না? আমি আজ রাতেই রেডি করে রাখবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি করো না। হ্যাঁ, আমি কিন্তু 9টার মধ্যেই আসবো। ঠিক আছে ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক। আয় আয়, এখানটা দাঁড়া, ছবিটা তুলে নি। এই রে, ক্যামেরাটার আবার কি হলো? ধুর, আর ভালো লাগে না। আরে চল না চল না রে, এমনিতে ক্যামেরাটা ভালো, আসলে ব্যাটারিটা একটু সমস্যা করে মাঝে মাঝে। কি কুক্ষণে যে এখানে ঢুকলাম, ধুর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো এই তো এই তো ঠিক হয়েছে। এই একদম একদম, দাঁড়া, ওই একটু ডান দিকে সর, হ্যাঁ একটু হাস। ফটো তোলার পর্ব শেষ করে গভীর রাত্রে ওই ফটোটাকে ওয়াশ করতে বসেছি।
তাড়াতাড়ি ডেলিভারি দিতে গেলে এটুকু ঝক্কি তো পোহাতেই হয়। কনক, কনক, ঘুমিয়ে পড়লে নাকি? খুব তো বলেছিলে খদ্দের নেই, খদ্দের নেই, মাছিও নাকি আসে না। এত রাতেও আমার ছবির ডিমান্ড দেখলে? কনক, কোনো সাড়া নেই কেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো ঘুমিয়ে পড়বেই। কথা শোনানোর সময় তুমি ঠিক জেগে থাকো। কিছুদিন ধরে খেয়াল করছি রাতের দিকে এক আধটা খদ্দের তবু আসে, দিনে তো কারোর পাত্তা থাকে না। ভাবছি সকালের বদলে যদি রাত্রে দোকানটা খুলে রাখি মন্দ হয় না। আমারও কিছু ইনকাম হয় আর কাস্টমারদেরও সুবিধে। আজকাল তো বেশিরভাগ মানুষই অধিক রাত অবধি জেগে থাকে, কি সব লেট নাইট পার্টি ফাটিও হয়। তাহলে কাল থেকে রাতের দিকে দোকানটা খোলা রাখতে হবে। হ্যাঁ, আমার এই স্টুডিওর নাম হবে লেট নাইট অক্ষয় স্টুডিও। এই যা, ধুর ধুর, হাত লেগে কেমিক্যালের বোতলটা এখনই পড়ে যেতে হলো। নাও এখন সারা রাত ধরে পরিষ্কার করো মেঝেতে। উফ, কপালে যে শনি যেন লেগেই আছে। দেখলাম একটা মোড়ানো কাগজ পড়ে আছে টেবিলের ওপর, হয়তো বোতলের তলাতেই ছিল। কাগজটা খুলতেই দেখলাম একটা বহু পুরনো ছবি। মুখটা বিশেষ স্পষ্ট নয়, তবে বর বেশে টোপর পরা একটা লোক, তাই তো মনে হচ্ছে। কারোর বিয়ের ছবি তুললে তো ঠিকই মনে থাকতো, তাহলে এর ছবিটা এলো কোত্থেকে? হঠাৎ চারদিকটা যেন কেঁপে উঠল, সেই সাথে বাইরে কোলাহল আর ছুটোছুটির শব্দ। কৌতূহল হলো এত রাত্রে এমন ভাবে কে ছোটাছুটি করছে। এগিয়ে গিয়ে শাটারটা খুলতেই দেখলাম একটা মধ্যবয়স্ক লোক ছুটতে ছুটতে আমার স্টুডিওর সামনে এগিয়ে এলো। তারপর পিছনে আরো কাউকে যেন দেখলাম, ঠিক বুঝতে পারলাম না, ছায়ামূর্তির মতো। মিনিট খানেক পর সে মধ্যবয়স্ক অদ্ভুত দেখতে লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। ভাইপো, ভাইপো, আমাকে বাঁচাও ভাইপো, খুব বিপদে পড়ে গেছি ভাইপো। অদ্ভুত, কোশমিন কালো লোকটাকে কখনো দেখেছি বলে তো মনে পড়লো না। খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে থেকে আর কারোর কোনো শব্দ পেলাম না। এত রাত অবধি জেগে আছি বলে কি চোখে ধাঁধা দেখছি? না না, আর জেগে কাজ নেই, এবার শুয়ে পড়ি গিয়ে। কান্তিদা, আমার ছবিটা রেডি হয়েছে? হ্যাঁ, এই তো এনে তোর ছবি, দেখে নে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এই নাও বাকি টাকাটা। বলেছিলাম না, ছবি সকালেই পেয়ে যাবি। আমি হাওয়ায় কথা বলি না ভাই। আর শোন, এই নেগেটিভটা যত্ন করে রেখে দিস, পরে আবার যদি ছবি লাগে এইটা নিয়ে আসবি, তাড়াতাড়ি করে দেবো। বেশ বেশ, আমি এখন আসি গো কান্তিদা, অফিসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা। বলি বেলা 9টায় উঠে সোজা দোকানে গিয়ে বসলে যে বড়। আজ আর বাজার টাজার হবে না নাকি? উফ, একটা দিন চালিয়ে নিতে পারো না? কালই তো কতগুলো বাজার করে আনলাম। সে তো অর্ধেক কুমড়ো আর 4টে ডাঁটা আনলে, না একটা আলু আছে না অন্য সবজি। মাছ মাংস ডিম তো ছেড়েই দিলাম, কুমড়োটা দিয়ে ভাত খেতে পারবে তো? আমি যা হোক কিছু একটা দিয়ে চালিয়ে নেব, তোমার মুখে রুজবে। এ তো মহা সমস্যা হলো। আমি এখন এখান থেকে যেতে পারবো না, তুমি গেলে যাও। আমি কি করে যাব? টাকা লাগবে তো? নাও নাও, টাকা নাও, যা ইচ্ছে কিনে আনো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি যে একেবারে রাজকর্ম করছো তুমিই জানো। কনক চলে গেলে ফের মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো কাল রাতের ওই ঘটনাটা। এখনো বুঝে উঠতে পারছি না যে ওটা স্বপ্ন নাকি সত্যি ছিল। সারাদিন বসে আছি। রোজকার মতো রাত 8টার পর বাড়ি ফিরছিল দত্তদা। কি হলো ভায়া, এমন আনমনা হয়ে বসে আছো? ও কিছু না, ওই আর কি। শোনো, কাল আমার গিন্নির একটা ছবি করে দিতে হবে, ওই কার্ড করতে লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে চলে আসবেন। আচ্ছা, তোমার কিছু হয়েছে নাকি? তেমন কিছু নয় দত্তদা, এই একটা বিষয় নিয়ে একটু ধন্দে আছি। ধন্দে আছো? মানে ব্যাপারটা কি? কাল রাতে জানেন দত্তদা, একটা ঘটনা হয়েছে। সবটাই খুলে বললাম দত্তদাকে। সবকিছু শুনে উনি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইলেন।
তারপর ভ্রু কুঁচকিয়ে আমার দিকে তাকাল। তুমি যেমনটা বলছো তরুণকান্তি, এরকম একটা লোক পাশের পাড়ায় থাকতো। এই লোকটার নাম যেন কি ছিল? হ্যাঁ হ্যাঁ, রাখাল, রাখাল ধর। আজ থেকে বহু বছর আগেকার কথা বলছি। বিচিত্র রকমের ছিল লোকটা। সুদে কারবারি করতো, স্বভাব ছিল লোক ঠকানো। লোক ঠকে বেশ বড় পেল্লাই একটা বাড়িও বানিয়েছিল। তবে বছর 30 হলো লোকটা নিখোঁজ হয়ে গেছে। তবে বলি কি, এত রাত অবধি দোকানপাট খুলে রেখো না ভাই, এখন দিনকাল সেরকম ভালো নয়। দত্তদার চোখে কি যেন একটা ভয়ের ছায়া দেখলাম। দেখো, যা ভালো বোঝো। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ, এই কালকে না হয় আসবো গিন্নিকে নিয়ে। দত্তদা চলে গেলে থমকে রইলাম। নিশ্চয়ই আজগুবি কোনো গল্প সাজিয়েছে লোকটা। কি সব বলে চলে গেল, কিছুই মাথায় ঢুকলো না। কি গো, খেতে আসবে না? 10টা বেজে গেছে কিন্তু। বেশি দেরি করলে কিন্তু আমি খেয়ে শুয়ে পড়বো বলে দিলাম। হ্যাঁ, যাই। রাতের খাওয়া দাওয়া সেরে আবারও দোকানে এসে বসলাম। একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি। হঠাৎ কান ফাটানো বাজের শব্দে চমকে উঠলাম। দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে। তড়িঘড়ি শাটারটা বন্ধ করে ঘরের দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ স্টুডিওর বেঞ্চের মধ্যে কে যেন বসে আছে মনে হলো। ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকাতেই দেখলাম সাদা ধুতি পাঞ্জাবিতে ভিজে সপসপে একটা মানুষ, হাতে ছাতাটা খোলা। এ কি, আপনি কে? এভাবে ঢুকে এলেন যে? সারা ঘর জলে জলময় করে দিলেন তো? শুনুন, আপনি এখন আসতে পারেন, আমি দোকান বন্ধ করব। লোকটা নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। আগে আমার জিনিসপত্রগুলো ফেরত দাও ভাইপো, তারপর চলে যাব। চমকে উঠলাম। ভাইপো? জিনিসপত্র? আপনার জিনিসপত্র আমার কাছে কেন থাকবে? কাল কত করে তোমাকে শুধলাম, তুমি তো কিছু না বলেই দৌড় দিয়ে দিলে। আপনি কে বলুন তো? সব বলবো, আগে তুমি আমার জিনিসপত্রগুলো ফেরত দাও। কবে থেকে ফাঁকা শরীর নিয়ে ঘুরছি তা জানো? আপনি এখান থেকে বেরোন তো। দেখো, আমার জিনিস না পেলে আমি কোথাও যাব না। এই রাত বিরেতে মহাবিপত্তিতে পড়া গেল তো। হঠাৎই ছাতার ছিঁড়ে যাওয়া অংশের ফাঁক দিয়ে লোকটার মুখ দেখতে পেলাম। এই তো কালকের লোকটা। চমকে উঠলাম। গতকাল লোকটা বড় বেশি ছিল, আজ সাদা ধুতি পাঞ্জাবি। এই যা পার্থক্য। কিন্তু কলারের কাছ থেকে মনে হলো রক্ত ঝরে পড়ছে। লোকটা হুট করে ছাতাটা বন্ধ করে দিল। দেখলাম রক্ত নয়, এটা জল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? দেবে কি না বলো ভাইপো, আমার হাতে কিন্তু একদম সময় নেই। মানে আমি দেবটা কি? আচ্ছা আমি বলছি শোনো, ওই যে তক্তাটা আছে ওটা সরাও। তক্তা? এখানে আবার তক্তা কোত্থেকে এলো? ভালো করে দেখো, হাত দাও ওখানে, বুঝতে পারবে। মেঝেতে 2-4 বার টোকা দিতেই বুঝতে পারলাম আসলে মেঝের এই জায়গাটা কাঠ দিয়ে তৈরি করা মনে হচ্ছে। এতকাল স্টুডিওয়ে আছি জানি না তো। হ্যাঁ, এবার ওটাকে হাত দিয়ে ঠেলো, সব দেখতে পাবে। ওই তক্তাটাকে একটু ঠেলা দিতেই মচমচ করে ভেঙে পড়লো ওটা। আর ভিতরে দেখতে পেলাম বহুকাল আগের কঙ্কালের একটা দেহ। ওই তো, ওই তো, ওটার কথাই বলছিলাম ভাইপো, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। পাথরের মতো চোখ নিয়ে লোকটার দিকে তাকালাম। লোকটা আসলে কে? মুহূর্তে শাটারের বাইরে থেকে বিভৎস জোরে একটা ধাক্কা দেওয়ার শব্দ। এই দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। কে কে বাইরে? ভাইপো খবরদার বলছি, শাটার খুলবে না। তো আচ্ছা, মুশকিলে পড়া গেল দেখছি। আমি এখন কোন দিকে যাই? কে কে আপনি? ভাইপো বাড়াবাড়ি করো না, তোমার নামে আমি সব টাকা করে লিখে দেব, তুমি অন্তত আমাকে মুক্তি দাও। শয়তান বুড়ো, এখনো তুই টাকার লোভ দেখাচ্ছিস? দরজা খোল, দরজা খোল বলছি।
এবার শাটারটাই ভেঙে দেবে মনে হলো। এক পা করে শাটারের দিকে এগোলাম। ভাইপো, তুমি আমার কথা শুনলে না কিন্তু। দেখলাম লোকটার একটা হাত লম্বা হয়ে আমার গলার দিকে এগিয়ে আসছে। ততক্ষণে আমি শাটারটা খুলে ফেলেছি প্রায়। দেখলাম একটা মেয়ে, বয়স অল্প, বৃষ্টিতে প্রায় কাক ভেজা, গায়ে বিয়ের বেনারসি, মাথায় চেলি আর হাতে একটা কাটারি। খেন্তি, খেন্তি, তুই আবার এসেছিস? ভাইপো, ভাইপো, তুমি এটা কিন্তু ভালো করলে না। চোখের পলক ফেলতে না ফেলতেই লোকটার কাছে গিয়ে দাঁড়ালো মেয়েটা। আমাকে বিয়ে করার খুব শখ না রে তোর বুড়ো? টাকার পিচাস, শয়তান! খেন্তি, তোকে তো বললাম তোকে আমি ছেড়ে দেবো তোকে আমি। তুই যা চাইবি সব দেবো, তুই আমায় ছেড়ে দে। এখন সাধু সাজছিস? হ্যাঁ, এই কি করছেন আপনারা? থামুন থামুন বলছি। মেয়েটা হাতের কাটারিটা তুলে এক কোপ দিল লোকটার ঘাড়ে। সাথে সাথে নেতিয়ে পড়লো ওই লোকটার দেহটা। মেয়েটাকেও আর কোথাও দেখতে পেলাম না। চোখের সামনে এত বড় একটা খুন অবলীলায় হয়ে যেতে দেখলাম। আমার সমস্ত চেতনা জুড়ে ভয়ের স্রোত নামছে। কম্পনরত দেহটা নিয়ে এক পা করে এগিয়ে গেলাম ওই কঙ্কালটার দিকে। কাঁপা কাঁপা হাতে কোনো মতে হাড়গোড়গুলো তুলে বৃষ্টিতে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর কোনো দিকে না তাকিয়ে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লাম। জানি না কাল সকালে কি হবে। আজকের সকালটাও আর 5টা দিনের মতোই স্বাভাবিক। দোকানের মধ্যে কোথাও কিচ্ছু নেই, কোনো হাড়গোড়, রক্ত, সেই মানুষগুলো কেউ নেই। সব আগের মতোই সাজানো গোছানো। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে ব্যাপারটা কিছু অতিভৌতিক কাণ্ড হতে পারে, আর সেটাই হলো। দত্তদা ভয়ার্ত কণ্ঠে বলল, বেঁচে গেছো হয়ে তরুণ কান্তি। আসল ঘটনাটা এবার তোমায় খুলে বলি। তখন তোমার বাবা বসতে নেই দোকানে। তোমায় গতকাল বলেছিলাম না, সেই রাখাল বলে লোকটি হঠাৎ করেই একদিন গুম হয়ে যায়। লোকটার সাথে তোমার বাবার পরিচয় ছিল। সে আসতো এখানে ছবি করাতে। আসলে লোকটা শেষ বয়সে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। অবশেষে পাত্রীও জোগাড় হয়ে যায়। ও তো অনেকের কাছে টাকা ধার দিত চড়া সুদে। সেরকমই এক গরিব পরিবার ওর কবলে পড়ে। মেয়েটির বাবা টাকা শোধ করতে পারেনি বলে মেয়েটাকে বিয়ে করতে চায় রাখাল। অভাব অনটনের চাপে পড়েই সেই পরিবারও রাজি হয়ে যায়। কিন্তু সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। ফুলশয্যার রাত্রে সে রাখালকে খুন করার চেষ্টা করে। রাখাল কোনো মতে বাইরে বেরিয়ে আসে প্রাণ বাঁচাতে। স্থানীয় লোকেরা বলে তোমার বাবার এই দোকানের কাছেই নাকি ওকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর আর কখনো দেখা যায়নি। কিন্তু এত কথা আপনি জানলেন কি করে দত্তদা? দেখো, এসব কথা তো আমি কাউকে বলতে পারি না। আসলে কি জানো, রাখাল আমারই সৎ মামা। হাতে নিয়ে ঝলসানো ফটোগ্রাফটাকে আবার দেখলাম। এখন ছবিটা অনেকটাই স্পষ্ট। লোকটার চোখ দুটো জল জল করে উঠল, আর আমার বুকের ভিতরটাও কেঁপে উঠল।